أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم صل على سيدنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঠিক আছে, বের করো। তাহলে আজকে আমরা শুরু করতেছি হচ্ছে ভূগোল। এবং এই ভূগোল দিয়ে আমরা কেন শুরু করলাম, কারণ আমরা অনেক দিন ধরে পড়াশোনার বাইরে আছি, এই জন্য এমন একটা সাবজেক্টে শুরু করতে যাচ্ছি যেটা অন্তত আমাদের মাথায় সহজে ঢুকবে এবং পড়াশোনাটাকে বিরক্ত যেন মনে না হয়। এই জন্যই ভূগোলটা মূলত শুরু করলাম, বুঝলা? কানে ইয়ারফোন নাও, ইয়ারফোন থাকলে ভালো একটা ইয়ারফোন নাও। দেখি গ্রুপের আর কেউ যদি জয়েন করতে চায় তো সেটা তাদের ব্যাপার। আর কেউ জয়েন করতে না চাইলে কোনো সমস্যা নাই, একলা চলো নীতিতে আমরা আগাবো। কেউ যদি জয়েন করে তো সেটা তার উপকার, জয়েন না করলে কোনো সমস্যা নেই, আমরা আমাদের মতো আগাবো। আচ্ছা, তাহলে আমরা শুরু করলাম হচ্ছে ভূগোল। হুম। তো প্রথমে আমরা হচ্ছে 50তম বিসিএস এর প্রিলিমিনারির একটু প্রশ্নগুলো দেখে নিই, আসো। 50তম বিসিএস প্রিলিমিনারির প্রশ্নগুলো আমাদের একটু দেখা দরকার। আচ্ছা, তাহলে 1 নম্বর প্রশ্ন দেখো, ঘূর্ণিঝড় সিডর ও আইলা বাংলাদেশে আঘাত হানে কত সালে এবং কত সালে? 1 নম্বর প্রশ্ন, ঘূর্ণিঝড় সিডর এবং আইলা এটা আঘাত হানছে, বুঝছো, কত সালে এবং কত সালে? হ্যাঁ, এটা হচ্ছে 2007 এবং 2009। আমরা একটু ব্যাখ্যাটা পড়বো। আসো, তুমি আসো। তুমি ভাই, তোমার ভাই আপাতত কথা বলতে হবে না, তুমি খালি শুনতে থাকো আপাতত। জাস্ট কানে ইয়ারফোন থাকলে ইয়ারফোন নাও, অথবা এমনি মোবাইলের সাউন্ডটা একটু বাড়াই দিয়ে জাস্ট শুনতে থাকো, আমি বলতে থাকি, হ্যাঁ? তাহলে দুইজনেরই পড়া হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, বাংলাদেশে আঘাত হানা প্রলয়নকারী 2টি ঘূর্ণিঝড়, একটার নাম হচ্ছে কি সিডর, আরেকটার নাম হচ্ছে আইলা। সিডর আর হচ্ছে আইলা, এই দুইটা। হুম। পৃষ্ঠা নম্বর 1, হ্যাঁ। হুম। সিডর আর আইলা এই দুইটা ছিল বাংলাদেশে আঘাত হানা প্রলয়ংকারী 2টি ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় সিডর বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে 15ই নভেম্বর 2007। এটা গুরুত্বপূর্ণ, এইটা মনে রাখতে হবে। 15ই নভেম্বর 2007, এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ। সি ডট এটা বাংলাদেশে আঘাত হানে কত তারিখে? 15ই নভেম্বর 2007 সালের 15ই নভেম্বর। এখন আসো, এই সিডর, সিডর এটা একটা কি শব্দ? সিংহলি শব্দ, সিংহলি, সিংহলি ভাষার শব্দ, যার অর্থ হচ্ছে চোখ। অর্থ কি চোখ? আচ্ছা, ঠিক আছে, তাহলে আবার বলি। বাংলাদেশে বাংলাদেশে আঘাত হানা প্রলয়ংকারী 2টি ঘূর্ণিঝড়, একটার নাম হচ্ছে সিডর, আরেকটার নাম হচ্ছে আইলা। হুম। ঘূর্ণিঝড় সিডর যেটা বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে কত সালের কত তারিখে? 2007 সালের 15ই নভেম্বর। 2007 সালের 15ই নভেম্বর এই সিডরটা বাংলাদেশে আঘাত হানে। সিডর কি ধরনের শব্দ? এটা একটা সিংহলি ভাষার শব্দ, সিংহলি ভাষার শব্দ, যার অর্থ কি? অর্থ হচ্ছে চোখ। সিংহলি ভাষার শব্দ যার অর্থ হচ্ছে চোখ। ঘূর্ণিঝড় সিডর শেষ, এতটুকুই আমরা মনে রাখবো। এবার আমরা ঢুকবো আইলাতে। আইলা। হুম। তো ঘূর্ণিঝড় আইলা যেটা, এটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় জেলাগুলিতে আঘাত হানে 25 থেকে 26 মে 2009। 25 থেকে 26 মে 2009, এই দুইটা সাল এবং তারিখ গুরুত্বপূর্ণ। 15ই নভেম্বর 2007 এবং 25 থেকে 26 মে 2009, এই দুইটা সাল গুরুত্বপূর্ণ। হুম। আর আইলাটা কি? আইলা হচ্ছে মালদ্বীপের দিভেহি ভাষার শব্দ। আইলাটা হচ্ছে মালদ্বীপের দিভেহি ভাষার শব্দ, যার অর্থ হচ্ছে শুশুক বা ডলফিন। কেন করবে ঝানঝান? আমি তো ভাই ইয়ারফোনে কথা বলতেছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আসো। এখন কেমন লাগে? এখন
সৌরভে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে সিডর আর একটা হচ্ছে আইলা। সিডর কোন ভাষার শব্দ? সিংহলি ভাষার শব্দ। সিডর কোন ভাষার শব্দ? সিংহলি ভাষার শব্দ। আইলা কোন ভাষার শব্দ? আইলা হচ্ছে মালদ্বীপের ধি ভেহি ভাষার শব্দ। ধি বেহি, ধি বেহি ভাষার শব্দ। হ্যাঁ, ধি বেহি ভাষার শব্দ। আচ্ছা, সিডর শব্দের অর্থ কি? চোখ। ডর, ডর, ডর দেখায় কি দিয়ে? চোখ দিয়ে ডর দেখায় না, ভয় দেখায় না, চোখ দিয়ে। সহজে মনে রাখার জন্য বললাম। সিডর হচ্ছে ডর, সেটা হচ্ছে চোখ। আর আইলা, আইলা হচ্ছে কি? শুশুক। মালদ্বীপের ধীবেই ভাষার শব্দ, যার অর্থ হচ্ছে শুশুক। আচ্ছা, শেষ। এটা ১ নম্বর প্রশ্ন আমাদের শেষ। খালি সাল তারিখ দুটো মনে রাখতে হবে। একটা হচ্ছে ২০০৭ সালের ১৫ই নভেম্বর, আরেকটা হচ্ছে ২৫ থেকে ২৬শে মে ২০০৯। আচ্ছা, ২ বছরের ব্যবধান। আচ্ছা, বাংলাদেশের পদ্মা ও ২ নম্বর প্রশ্নে আসছি। ২ নম্বর প্রশ্ন, বাংলাদেশের পদ্মা ও যমুনা নদীর শাখা নদীগুলো কোনগুলা? শাখা নদী, পদ্মা ও যমুনা শাখা নদী এইগুলা ভাই। এই ধরনের কিছু প্রশ্ন আছে, শাখা নদী উপনদী। হ্যাঁ, শাখা নদী উপনদীর এটার জন্য আমার একটা আলাদা শীট আছে, ১ পৃষ্ঠার শীট। জাস্ট ওই ১ পৃষ্ঠার শীট পড়লে সমস্ত নদীগুলার কোনটা কোনটা শাখা নদী, কোনটা উপনদী, এগুলা সব পড়া হয়ে যাবে। ওই ১ পৃষ্ঠার শীটের মধ্যে সব আমি রাখছি। হ্যাঁ, সুতরাং এটার জন্য আলাদাভাবে এখানে পড়ার দরকার নেই, আমরা জাস্ট একবার করে পড়ে যাব। কিন্তু এটা ওই শীট থেকে আমরা পড়ে নেব। তাহলে দেখো, আগে বুঝতে হবে শাখা নদী কি আর উপনদী কি। শাখা নদী কি, উপনদী কি? বলো, শাখা নদী উপনদী সম্পর্কে কি ধারণা, বলো। জানি না, এখন রাত্রেবেলা তোমার প্রতিদিন আসবে না বলো। আচ্ছা, খুব সহজ ভাষায় বলি, সেটা হচ্ছে বড় নদী থেকে ছোট ছোট নদী যেগুলো উৎপত্তি হয় সেগুলো হচ্ছে শাখা নদী। আর বড় নদীতে এসে ছোট কোনো নদী মিলিত হলে সেটা হচ্ছে উপনদী। কি বুঝলা? কিছু বুঝলা? আচ্ছা, এরকম এটা ইয়া করে মনে রাখা যায় না, ধরেন যে গাছের শাখা প্রশাখা আছে না, তো ওগুলা হুম। তো ধরেন একটা গাছের থেকেই তো হয়, তার মানে বড় নদীর থেকে আস্তে আস্তে যে নদীগুলা বের হয়ে চলে যায় ওগুলা হবে হ্যাঁ, শাখা নদী। হ্যাঁ, হ্যাঁ, বড় হ্যাঁ, নদীর থেকে ছোট নদী যেগুলা হ্যাঁ, হ্যাঁ। হয় এগুলো শাখা নদী। আর উপনদী কি তাহলে? উপনদী হচ্ছে যেই নদীগুলা সেই বড় নদীতে এসে মিলে, মানে যেই নদীগুলা বড় নদীতে এসে মিলিত হয় সেগুলো হচ্ছে উপনদী। বুঝছো কিনা? এমনও হতে পারে দু তিনটা চারটা উপনদী মিলে একটা বড় নদী তৈরি হয়েছে। জিনিসটা বুঝছো? এটা হচ্ছে উপনদী। শাখা হচ্ছে পরে তৈরি হয়, উপনদী হচ্ছে আগে থেকেই থাকে। উপনদীগুলো আগে থেকেই এসে বড় নদীতে মিলিত হয়। আর শাখা নদী হচ্ছে বড় নদী থেকে যেগুলো ছোট ছোট নদী বের হয়ে যায় বিভিন্ন দিকে, এগুলা। খুব সহজ ব্যাপার, এই তুমি যেটা বললে ওইভাবে মনে রাখলেও হবে। গাছের শাখা প্রশাখা তৈরি হয় বিভিন্ন, ওইরকম। হ্যাঁ, আচ্ছা, এটা নিয়ে ওই যে আরেকটা একটা পেজ আমি রাখছি, ওইটাতে আমি বিস্তারিত আলোচনা করবো নি। আচ্ছা, এখন পড়ি আমরা পদ্মার কি কি শাখা নদী আছে। পদ্মার শাখা নদীগুলো খুব গুরুত্বপূর্ণ ভাই, এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রয়োজনে এটা ২-৩টা স্টার দিয়ে রাখতে পারো। আর অবশ্যই বই থেকে যদি পড়তেছো তাহলে বইয়ে কিন্তু পেন্সিল নিয়ে পড়বা। পেন্সিল, পেন্সিল, কলম ব্যবহার করার দরকার হ্যাঁ, নেই আমি তো আপাতত। পেন্সিল নিয়ে পড়ি, হুম, কলমে ঠিক আগে আছে। দামে না। আচ্ছা, তাহলে হচ্ছে শাখা নদী, পদ্মার শাখা নদী কি কি আছে? কুমার, আড়িয়াল খাঁ, ভৈরব, গড়াই, মধুমতি, মাথাভাঙা, কপোতাক্ষ। হ্যাঁ, এগুলো হচ্ছে শাখা নদী। আর উপনদী হচ্ছে মহানন্দা আর হচ্ছে পুনর্ভবা। মহানন্দা, পুনর্ভবা, এগুলো হচ্ছে উপনদী। আচ্ছা, যমুনার হচ্ছে শাখা নদী হচ্ছে ধলেশ্বরী। যমুনার শাখা নদী ধলেশ্বরী। আর উপনদী কি কি আছে? উপনদী মানে যমুনা নদীতে এসে যেগুলো মিলিত হয়েছে। একটা হচ্ছে তিস্তা নদী, আর একটা হচ্ছে আত্রাই নদী, আর একটা হচ্ছে করতোয়া নদী। এই যে দেখো, এই দেখো তিনটা, এই যে আত্রাই নদী। আত্রাই কোথাকার নদী বলো? আত্রাই, আত্রাই কোথাকার নদী? এই বলো, আত্রাই কোথাকার ধলেশ্বরী। নদী?
যমুনা, যমুনার থেকে আসছে। আরে যমুনার থেকে আসে নাই, যমুনার থেকে আত্রাই, আসে না। আত্রাই কোন এলাকার নদী? তোমার বাড়ির ও এলাকার নদীর আমাদের, নাম কি? ওই যে আমাদের ওটাই তো আত্রাই নদী। তো সেটা তোমাকে জিজ্ঞেস করতেছি তো ভাই। তাহলে আত্রাই হচ্ছে নওগাঁ দিয়ে গেছে, নওগাঁ। হ্যাঁ, নওগাঁ জেলার নদী হচ্ছে কোনটা? আত্রাই নদী। ওটা হ্যাঁ। করতোয়া কোথাকার নদী? করতোয়া? ওটা বগুড়া দিয়ে গেছে। হ্যাঁ, করতোয়া হচ্ছে বগুড়া দিয়ে গেছে। তাহলে এগুলা কিন্তু জানো। তাহলে এগুলা, এই যে আত্রাই নদী, করতোয়া নদী, তিস্তা নদী, হ্যাঁ, তিস্তা, তিস্তা কোথায় দিয়ে গেছে? তিস্তা গেছে হচ্ছে এই যে এই দিক দিয়ে, রংপুরের এই দিক দিয়ে, বুঝছো? রংপুর এই সাইড রংপুর দিয়ে দিকে, গেছে হ্যাঁ হচ্ছে হ্যাঁ, তিস্তা। তিস্তা বাদ আছে, তিস্তা বাদে ঘুরতে গেছিলাম। তুমি তো রংপুরে ছিলা, তো তুমি তো জানার কথা তো ভাই, হ্যাঁ, তিস্তা। তিস্তা বাদে আচ্ছা। ঘুরতে গেছিলাম, তিস্তা নদী হ্যাঁ। রংপুরে। হ্যাঁ। তাহলে তিস্তা, আত্রাই, করতোয়া এই নদীগুলা যায় কোথায় পড়ছে? নদীগুলা মিলিত হয়ে, এগুলো কিন্তু সমুদ্রে যায় মিলিত হয় নাই, এগুলো মিলিত হয়েছে যমুনা নদীতে। কথা বুঝতে পারছো? এগুলা মিলিত হয়েছে যমুনা নদীতে। আর যদি বলা হয় যে ধলেশ্বরী নদীর উৎপত্তি কোথায় থেকে, ধলেশ্বরী নদীর উৎপত্তি কোথায় থেকে, তখন সেটা হচ্ছে যমুনা নদী। কথা কি বুঝতে পারছো? ধলেশ্বরী নদীর উৎপত্তি যমুনা নদী থেকে। আর তিস্তা নদী, আত্রাই, করতোয়া এগুলা নদী কোথায় গিয়ে মিলিত হয়েছে, বা এদের পতিত স্থান কোথায়, কোথায় গিয়ে এরা পতিত হয়েছে এই নদীগুলা, তখন সেটা যমুনা নদী। হুম। আচ্ছা, বাংলাদেশে উচ্চ ফলনশীল বা উফশী জাতের ধান, উফশী হচ্ছে উচ্চ ফলনশীল ধান, হ্যাঁ, এই যে জাতের ধান ও গমের নাম যথাক্রমে কি কি? এটার ক্ষেত্রে ওই যে আমরা একটা পৃষ্ঠা পড়বো, তুমি তো পড়ছো মনে হয়, একবার পড়াইছিলাম, আবার পড়বো নি, হ্যাঁ। এই যে নিচে লেখা আছে, এগুলো নিয়ে একটা পৃষ্ঠা আছে, ওটা আমরা পড়ে ফেলবো। তাহলে এটা সব উচ্চ ফলনশীল কি কি ধান আছে, গম আছে, কলা আছে, ভুট্টা আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে তামাক আছে, এগুলোর আমরা নাম আমরা পড়ে ফেলবো নি একসাথে, হ্যাঁ। আমরা এখানে জাস্ট একবার করে রিডিং দিয়ে আগাই যাব। তাহলে হচ্ছে ধান কি কি আছে? দেখো, ধান আছে হচ্ছে চান্দিনা, ব্রি বালাম, সুফলা, প্রগতি, সোনার বাংলা, ময়না, মোহিনী, দিশারি, হীরা, ইরি আট, হরিধান, মালা, নারিকা এক, বৃষাইল, বাংলামতি, ইরাটম 24। এগুলো হচ্ছে ধানের নাম। এখানে অনেকগুলো দেওয়া আছে, আমরা সুন্দর করে সাজায় পড়বো যাতে সহজে এটা মনে থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে গম। গম কি কি আছে দেখো, অগ্রণী, সোনালিকা, বলাকা, দুয়েল, আনন্দ। নামটা আবার পড়েন তো। কোনটা? ধান। ধান। ধান হচ্ছে চান্দিনা, ব্রি বালাম, সুফলা, প্রগতি, সোনার বাংলা, ময়না, মোহিনী, দিশারি, হীরা, ইরিয়াট, হরিধান, মালা, নারিকা, বৃষাইল, বাংলামতি, ইরাটম 24। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা গম। মানে এই, এখন আমাদের মুখস্থ করার দরকার নেই, এখন মুখস্থের দরকার নেই, এখন জাস্ট আমরা রিডিং দিয়ে যাচ্ছি। মুখস্থ কখন করতে হবে সেটা আমি বলবো। যেমন উপরে আমরা সিডর আইলা পড়ছি, ওটা কিন্তু মুখস্থ করা লাগবে, বুঝছো? সিডর যেমন হচ্ছে সিংহলী ভাষার শব্দ। সিডর শব্দের অর্থ চোখ। কত তারিখে সিডরটা বাংলাদেশে আঘাত হানছে? 15 নভেম্বর 2007। এটা মুখস্থ, বুঝছো? আইলা কত সালে কত তারিখ আঘাত হানছে? 25-26 মে 2009। এটা মুখস্থ, এটা মুখস্থ লাগবে। 2 নম্বর আর 3 নম্বর প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করার দরকার নেই, এটা আলাদা পৃষ্ঠা আমরা পড়বো, পড়লে তখন মুখস্থ হয়ে যাবে। হুম। তারপরে হচ্ছে এই যে গমের ক্ষেত্রে আকবর, কাঞ্চন, বরকত, সুফি, বিজয়, প্রদীপ। এই যে দুয়েল, দেখো গমের একটা ইয়া আছে দুয়েল, এই দুয়েল নিয়ে কিন্তু প্রশ্ন আসে, যে দুয়েল হচ্ছে গম ছাড়া আর কিসের নাম? দুয়েল কিন্তু ওই যে আমরা পড়ছিলাম, বাংলাদেশে তৈরি ল্যাপটপের নাম হচ্ছে দুয়েল। বাংলাদেশের ল্যাপটপ, কম দামের স্বল্প টাকার ল্যাপটপ, দুয়েল। আচ্ছা, ভুট্টা। দেখো, ভুট্টার ফসলের জাত কি কি? উত্তরণ, উত্তরণ, বর্ণালী, শুভ্র, মোহর, এগুলো হচ্ছে ভুট্টার জাত। তুলা, রূপালী ডেলফুস তুলো, রূপালী ডেলফুস তুলো আমরা পড়ছিলাম আগে। আচ্ছা, বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটা? 4 নম্বর প্রশ্নে চলে গেলাম। বাংলাদেশের দীর্ঘতম নদী, দীর্ঘতম নদী, বাংলাদেশের দীর্ঘতম নদী, এখানে এদের উত্তরে বলছে হচ্ছে পদ্মা, এদের উত্তরে বলছে হচ্ছে পদ্মা। কিন্তু আমরা এর আগের বার এই ইয়ে থেকেই পড়ছিলাম, MP3 থেকেই পড়ছিলাম যে বাংলাদেশের দীর্ঘতম, বৃহত্তম এবং গভীরতম, দীর্ঘতম, বৃহত্তম এবং গভীরতম তিনটাই হচ্ছে মেঘনা। বুঝলা কি বললাম? না, আচ্ছা বুঝছো? দাঁড়ান, আপডেট হয়েছে নাকি? এখন একটু এটা দেখে হচ্ছে নেই। এখানে লেখছে হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা। তবে আমরা আমাদের আগে বইয়ে পড়ছিলাম যে বাংলাদেশের দীর্ঘতম, গভীরতম এবং প্রশস্ততম নদী সবগুলাই হচ্ছে মেঘনা নদী। হুম। আচ্ছা। বাংলাদেশের দীর্ঘতম নদী, দাঁড়ান উত্তর কি দেয়।
পদ্মা নদীর উৎপত্তি হচ্ছে হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ থেকে। গঙ্গোত্রী হিমবাহ, দেখো তুমি দেখো কোথায় আছে। হুম, তাহলে পদ্মা নদীর উৎপত্তি বাংলাদেশের কোথায়? দীর্ঘতম নদী নিয়ে সাধারণ জ্ঞান বিভ্রান্তি। প্রচলিত প্রাতিষ্ঠানিক তথ্য অনুযায়ী মেঘনাকেই দীর্ঘতম, প্রশস্ততম ও গভীর নদী বলা হয়। আর এখানে হুম, কি দিছে? মেঘনা, এখানে কি দিছে? দীর্ঘতম নদী কই কই কই? এখানে দিয়েছে হচ্ছে দীর্ঘতম নদী পদ্মা। চারের এখানে পদ্মা দিছে, আর এখানে ওই জেমিনিতে দেখলাম যে মেঘনা দিছে। হ্যাঁ, হ্যাঁ, শোনো, মেঘনা নদী হচ্ছে আমরা আগে পড়ছিলাম যে আমাদের এই যে MP3 বইয়ে পড়ছিলাম যে দীর্ঘতম, প্রশস্ততম এবং হচ্ছে গভীরতম, তিনটাই হচ্ছে মেঘনা। বুঝছো? এই MP3 বইয়ে পড়ছিলাম আগের গুলাতে। এখন নতুন কি আপডেট আসছে এটা আমাদেরকে দেখতে হবে। কারণ ওই যে BWDB, যেটা বাংলাদেশের নদ নদী বিষয়ক যে গবেষণা যারা করে, বুঝছো, তারা ওই ইয়ে দেয় আবার। তারা আপডেট করে অনেক সময়, বুঝছো। ওরা তো বিভিন্ন জরিপ চালায় আবার আপডেট করে। হ্যাঁ, তাহলে আমরা আপাতত মনে রাখি যে যেহেতু এখানে লেখা আছে দীর্ঘতম নদী পদ্মা, অতএব পদ্মা, এটা আপাতত আমরা পড়ে রাখি। তাহলে হ্যাঁ, দীর্ঘতম এরা দীর্ঘ যেহেতু আপডেট করে দিচ্ছে লাস্টে, সেহেতু এরা পদ্মায় ধরি। আচ্ছা, বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা। পদ্মা নদীর উৎপত্তিটা খুব গুরুত্বপূর্ণ। এটা 3 স্টারের প্রশ্ন। হ্যাঁ, গঙ্গোত্রী হিমবাহ। হ্যাঁ, এটা সর্বশেষ 2025 সালের 14 এপ্রিলে প্রকাশিত BWDB কর্তৃক নদ নদীর তালিকা অনুযায়ী পদ্মা নদীর দৈর্ঘ্য হচ্ছে 351 কিলোমিটার। 351 কিলোমিটার পদ্মা নদীর দৈর্ঘ্য। দেশের বৃহত্তম, গভীরতম, প্রশস্তম, এই যে দেখো, এখানে আবার কি করছে, এই যে এটাই আমি তোমাকে বললাম, এই তিনটা কথা বলছিল। বৃহত্তম, গভীরতম এবং প্রশস্ততম নদী হচ্ছে মেঘনা। দেখছো? তাহলে আবার কি লাভ হলো তাহলে? কি না, লাভ না তো, বৃহত্তম, ঠিকই আছে। ওদের কথাটা ঠিক আছে, বৃহত্তম। বৃহত্তম, একটা হচ্ছে প্রশস্ততম। বৃহত্তম, গভীরতম, প্রশস্ততম। গভীর মানে কি? নদীর গভীরতা, গভীরতা বেশি। গভীর কোনটা? গভীর হচ্ছে মেঘনা। গভীর হচ্ছে মেঘনা। এই জন্য তো গভীর নদীতেই তো ইয়া বেশি পাওয়া যায়, কি বলে, ইলিশ টিলিশ এগুলো বেশি পাওয়া যায় না। যাই হোক, ওটা আমি বিস্তারিত যাই না। হচ্ছে গভীর হচ্ছে মেঘনা। প্রশস্ত মানে কি? মানে ওসার বেশি, ওসার দুই দিকের পাড়ের দিক থেকে ওসার বেশি কোনটা, সেটা হচ্ছে মেঘনা। বৃহত্তম বলতে কোনটা বোঝায়? বৃহত্তম দুই অর্থে ব্যবহৃত হয়। একটা হচ্ছে দীর্ঘতম অর্থে ব্যবহৃত হয়, আর একটা হচ্ছে কত, কতটুকু পানি কোন নদী দ্বারা বেশি যায়, কত কিউসেক পানি বেশি যায় পার মিনিটে একটা নির্দিষ্ট এলাকা জুড়ে, সেটার উপর নির্ভর করে বৃহত্তমটাকে নির্বাচন করে। দীর্ঘতম মানে কত কিলোমিটার, সেই হিসাবে দীর্ঘতম। জিনিসটা বুঝো, কত কিলোমিটার সেই হিসাবে দীর্ঘতম, কিন্তু কত কিউসেক পানি যায় সেই হিসাবে সম্ভবত বৃহত্তম হচ্ছে মেঘনা। তাহলে এটা তুমি মনে রাখো ভাই, যদি বৃহত্তম, গভীরতম, প্রশস্ততম এই তিনটা কথা বললে মেঘনা, কিন্তু দীর্ঘতম বললে পদ্মা। এটা মনে রেখো, শেষ। আপাতত যেটা বলছে, যে তথ্য দিয়েছে আমরা সেটাই মনে রাখবো। এরপর হচ্ছে কোন ফসলটি রপ্তানি বহুমুখীকরণের সম্ভাবনাময়? সম্ভাবনা আসে কোনটার? সম্ভাবনা আসলে সবগুলারই আছে, বুঝছো, কিন্তু এখানে এরা বলতেছে পাট। পাট তো অনেকদিন থেকেই রপ্তানির সম্ভাবনাময়। আচ্ছা, দেখি ব্যাখ্যা কি বলছে। বাংলাদেশের রপ্তানি বাণিজ্য তৈরি পোশাকের উপর, বাংলাদেশের রপ্তানি বাণিজ্য কিসের উপর নির্ভর করে? মূলত হচ্ছে তৈরি পোশাকের উপর নির্ভরশীল, অতিমাত্রায় নির্ভরশীল। এই নির্ভরশীলতা কমিয়ে আনার জন্য রপ্তানি বহুমুখীকরণ অত্যন্ত জরুরি। বহুমুখীকরণ মানে শুধু একটার উপরে আমরা ভরসা না করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা রপ্তানি করব। বুঝছো, এখানে শুধু তৈরি পোশাক না নিয়ে এখানে সাথে সাথে পাটের পাটজাত দ্রব্য রপ্তানি করব, মাছ রপ্তানি করব, আরো অন্যান্য বিভিন্ন প্রোডাক্ট আমরা রপ্তানি করতে থাকবো, যাতে কোনো একটা নির্দিষ্টটার উপরে অতিরিক্ত নির্ভরশীলতা না আসে। অতিরিক্ত কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্টে নির্ভরশীলতা থাকলে সেই প্রোডাক্টে কখনো যদি তুমি স্যাংশন খাও বা কোনো একটা প্রবলেম হয়, তাহলে তোমার যে বৈদেশিক মুদ্রা আয় হবে, এই বৈদেশিক মুদ্রা আয়ে হিউজ পরিমাণ তুমি একটা বিপদের সম্মুখীন হবা। বুঝতে পারছো? আর তোমার যখন বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকবে, তখন একটা প্রোডাক্টের উপর স্যাংশন থাকলে বা একটা প্রোডাক্টের কোনো প্রবলেম হলে অন্য প্রোডাক্ট গুলো সেল করে তোমার বৈদেশিক মুদ্রা অর্জনটা বন্ধ থাকবে না। এইটা। আচ্ছা, এ নির্ভরশীলতা কমিয়ে আনার জন্য রপ্তানি বহুমুখীকরণ অত্যন্ত জরুরি। রপ্তানি নীতি 2024 থেকে 2027 সর্বোচ্চ সম্ভাবনাময় বা অগ্রাধিকার প্রাপ্ত 14টি খাত রয়েছে, যেখানে বিভিন্ন বিনিয়োগ ও উন্নয়নের মাধ্যমে রপ্তানি আয় উল্লেখযোগ্যভাবে বাড়ানো যেতে পারে। সেগুলো হচ্ছে অধিক মূল্য সংযোজিত তৈরি পোশাক,
অধিক মূল্য সংযোজিত তৈরি পোশাক, মানে যেই তৈরি পোশাকগুলোর একটু মূল্য বেশি, তাই না? আর হচ্ছে কৃত্রিম তন্তু, পোশাক খাতের প্রয়োজনীয় সরঞ্জাম, ঔষধ, প্লাস্টিক পণ্য, জুতা, চামড়াজাত পণ্য, বহুমুখী পাটজাত পণ্য, না, কৃষি এখানে অধিক পণ্য। মূল্য সংযোজিত তৈরি পোশাক মানে এখানে ওই যে ইয়া করতে হবে, এর সাথে হলো কি থামেন, ভ্যালু অ্যাড করে, মানে ওইরকম করে না। অধিক মূল্য সংযোজিত তৈরি পোশাক, কৃত্রিম তন্তু, পোশাক খাতের প্রয়োজনীয় সরঞ্জাম, ওষুধ, প্লাস্টিক পণ্য, সাথে চামড়াজাত পণ্য, ভূমিকে পালন, বিশেষ পণ্য, বিভিন্ন নামগুলো। আচ্ছা, ওই অধিক মূল্য সংযোজিত তৈরি পোশাক মানে আপনি কি করবো, আপনি কেমন কেমন করে বুঝাবো? ওই কোন একটা প্রোডাক্ট মানে একটা জায়গাতে যে উৎপাদন হলো, উৎপাদন হওয়ার পরে ওই কি বলবো? তৈরি পোশাক না? হ্যাঁ। ওখানে দেখা যাচ্ছে যে ওইটা আবার হলো ডিজাইন করলো, মানে সেম জামাই মানে একটু একটু মানে বেশি ডিজাইন করলো, ভ্যালু এড করলো, ওখানে আবার টাকা বৃদ্ধি করে দিল। আবার ওইখানে দেখতেছেন যে একটা জামার মধ্যে চুমকি লাগাইলো, তারপর ইয়া লাগাইলো, কি করলো, ওখানে দেখতেছেন যে মানে অনেক কি বলবো? যে শাড়ি আছে না? যে শাড়িগুলো সাধারণ বুঝতে শাড়ি পারছি, মানে ৫০০ সামান্য টাকার শাড়ি। ডিজাইন করা, তারপরে হচ্ছে ডিজাইন করবে আর এমব্রয়ডারি ভ্যালু এড করবে, এমব্রয়ডারি করা। টাকা হ্যাঁ, বাড়াবে। ভ্যালু এড করবে, এমব্রয়ডারি টাকা করা। বাড়াবে। বুঝতে পারছি। হ্যাঁ, এমব্রয়ডারি করা, এরকম করে তারপরে চুমকি প্রত্যেকটা ক্ষেত্রে লাগানো, এগুলো দিয়ে এগুলা দাম বাড়ানো। একটা করে ভ্যালু এড করা। হুম করে হুম হুম, তখন দাম দাম বাড়ায়। বুঝতে পারছি। এটাই। অধিক অধিক মূল্য সংযোজিত তৈরি পোশাক ওটাই। তারপরে আচ্ছা। কৃত্রিম তন্তু এগুলো করে। হুম হুম হুম, পোশাক আচ্ছা ঠিক খাতের আছে। প্রয়োজনীয় সরঞ্জাম করেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা 6 নম্বর, 6 নম্বরে আসি। দুর্যোগ ব্যবস্থাপনার প্রথম ধাপ কোনটি? যে কোনো ধরনের দুর্যোগের প্রথম ধাপই হচ্ছে প্রস্তুতি, এটা চোখ বন্ধ করে। যে কোনো দুর্যোগের ক্ষেত্রে প্রথম ধাপই হচ্ছে কি? প্রস্তুতি, এটা মনে রাখতে হবে। প্রথম ধাপ দুর্যোগ ব্যবস্থাপনার প্রথম ধাপ হচ্ছে প্রস্তুতি। এরপরে আমাদের 4টা ধাপ মনে রাখাটা ভালো। এটা কিন্তু একটা হচ্ছে, পরীক্ষাতে আসে। এই যে পরীক্ষা দুর্যোগ আসে কি? ব্যবস্থাপনার প্রথম ধাপ এটা তো পরীক্ষার প্রশ্নই পড়তেছি, 50তম পরীক্ষার প্রশ্নই তো পড়তেছি। এটা দিতেই হ্যাঁ, থাকে। হ্যাঁ। তো দুর্যোগ ব্যবস্থাপনার প্রথম ধাপ হচ্ছে প্রস্তুতি। তাহলে আমরা দুর্যোগ ব্যবস্থাপনার এটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে দুর্যোগ পূর্ব, মানে দুর্যোগ আসার আগে আমরা কি কি প্রস্তুতি নিতে পারি। আরেকটা হচ্ছে দুর্যোগকালীন, মানে দুর্যোগ হচ্ছে এই মুহূর্তে আমি কি কি করতে পারি। আরেকটা হচ্ছে দুর্যোগ পরবর্তী সময়ের কার্যক্রম। 3 ধরনের কার্যক্রম। এই দুর্যোগ পূর্ব যেগুলা, দুর্যোগের আগে কি কি করা যায়, সেগুলা নিয়ে আসলে আমাদেরকে প্রথম কাজটাই হচ্ছে ওইটা। আচ্ছা, দুর্যোগ ব্যবস্থাপনা চক্র এর ধাপগুলো হলো কি কি? দুর্যোগের ঝুঁকি হ্রাস করতে হবে এবং এটার জন্য কার্যক্রম চালাতে হবে। 2 নম্বর হচ্ছে দুর্যোগের জন্য আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। 3 নম্বর হচ্ছে আগাম সতর্কতা ও হুঁশিয়ারি। 4 নম্বর হচ্ছে জরুরি সাড়া দান। 5 নম্বর হচ্ছে পুনর্বাসন, পুনর্গঠন ও পুনরুদ্ধার। তাহলে প্রথমে হচ্ছে দুর্যোগের ঝুঁকি হ্রাস কার্যক্রম। কিভাবে ঝুঁকি হ্রাস হবে দুর্যোগের? কোন দুর্যোগ তার উপর নির্ভর করে। ধরো তোমার যদি দুর্যোগটা হয় বন্যা, তাহলে তোমার ভালো বাঁধ নির্মাণ থাকতে হবে, ভালো বস্তা ফেলা থাকতে হবে, ওই যে নদীর পাড় যেন না ভাঙে। হ্যাঁ, আগে থেকে এটা দুর্যোগের ঝুঁকিটা হ্রাস করে রাখতে হবে। এরপর দুর্যোগের প্রস্তুতি। হঠাৎ করে দুর্যোগ শুরু হলে, ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা এগুলো শুরু হলে দ্রুততম সময়ের মধ্যে সেই দুর্যোগকালীন এলাকার যে মানুষগুলা, সেগুলাকে দ্রুততম সময়ের মধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে। সেই নিরাপদ স্থানটা আমরা আগে থেকে রেডি রাখবো, যাতে তাদেরকে হচ্ছে সহজেই সরায় নেওয়া যায়। এবং তাদের জন্য যে খাবার দরকার, দুর্যোগকালীন সময় তো তারা নরমাল খাবার পাবে না কোথাও। তাদের জন্য অগ্রিম খাবারের ব্যবস্থাটা আগে থেকে রেডি রাখতে হবে, যাতে আগামী 1.5 মাস, 2 মাস, 3 মাস তারা যে সময়টা পর্যন্ত সেই দুর্যোগকালীন এই পুনর্বাসন কেন্দ্রে থাকবে, যতদিন পর্যন্ত সেখানে যেন তাদের খাবার এবং অন্যান্য যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলোর ব্যবস্থা হয়। এই আর দুর্যোগ শেষ হয়ে গেলে তখন আমরা এই কাজগুলা করব। জরুরি সাবধান কিন্তু ওটাই, দুর্যোগকালীন সময়ে ওদেরকে রেস্কিউ করে নিয়ে যেয়ে যা হচ্ছে ইয়েতে রাখা, ওটাই হচ্ছে জরুরি সারাদান। পুনর্বাসন তো বোঝো, পুনর্বাসন করলাম, তারপর পুনর্গঠন করব, তারপর পুনরুদ্ধার করব, এই শেষ। এরপর হচ্ছে 7 নম্বর, বায়ুমণ্ডল ও মহাশূন্যের মধ্যবর্তী রেখাটির নাম কি? এই প্রশ্নটা আসলে আমাদের পড়া ছিল না। এই প্রশ্নটা আমাদের পড়া ছিল না। বায়ুমণ্ডল ও মহাশূন্যের মধ্যবর্তী রেখা, বায়ুমণ্ডল থেকে মহাশূন্যের মধ্যবর্তী রেখার নামটা কি? এখানে এরা এই রেখার নাম ট্রপোস্ফিয়ার, বলছে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, ওজোনস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, কারমান, এক্সোস্ফিয়ার। কারমান লাইন। কার্বন লাইন। এটা আবার কারমান কি? লাইন, এটা এগুলো আমরা তো প্রশ্ন। কোনোদিনই করিনি, আমরা এটা পড়িনি। আমরা পড়ছিলাম ওই যে যে ট্রপোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ওগুলো হ্যাঁ, পড়ছিলাম আমরা। হ্যাঁ, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ওজোনস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এই কয়টা পড়ছিলাম বিজ্ঞানের। তুমি যেগুলো পড়ছো না ওগুলো হচ্ছে বায়ুমণ্ডলের স্তর, বায়ুমণ্ডলের স্তর।
আর এইটা হচ্ছে বায়ুমণ্ডল থেকে মহাশূন্য পর্যন্ত এর মধ্যবর্তী যে রেখা সেটার নাম, বুঝছো? এটার নাম হচ্ছে কারমান লাইন। আমরা এটা মনে রাখবো। তাহলে কি কি লাইন? কারমান লাইন। কারমান লাইন হচ্ছে পৃথিবী এবং মহাকাশের মধ্যবর্তী, পৃথিবী এবং মহাকাশের মধ্যবর্তী আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা কাল্পনিক সীমারেখা, যা সমুদ্র পৃষ্ঠ থেকে 100 কিলোমিটার বা 60 মাইল উচ্চতায় অবস্থিত। সমুদ্র পৃষ্ঠ থেকে জাস্ট 100 কিলোমিটার উপরে বা 60 মাইল উপরে অবস্থিত। এ রেখা বায়ুমণ্ডলের শেষ এবং মহাকাশের শুরু নির্দেশ করে। মানে এই বায়ুমণ্ডলের থেকে শুরু করে, মানে মাটি থেকে, ভূমি থেকে ধরো বা সমুদ্র থেকে 100 কিলোমিটার উপর পর্যন্ত আমরা মানে বায়ুমণ্ডল হিসেবে কল্পনা করব। এই 100 কিলোমিটার পর্যন্ত, 100 কিলোমিটার পার হয়ে গেলেই তখন আমাদের কি শুরু হবে? মহাকাশের শুরু হয়ে যাবে। বুঝছো? এই যে কাল্পনিক রেখা যেখান থেকে মহাকাশ এবং বায়ুমণ্ডল মিলিত হয়েছে, বা যে লাইন দ্বারা দুই মহাকাশ এবং বায়ুমণ্ডলকে আলাদা করা যায়, সেই কাল্পনিক রেখার নামই হচ্ছে কি? কারমান লাইন। আসো, 8 নম্বর প্রশ্ন। আট নম্বর প্রশ্ন। প্রশ্ন হচ্ছে 8, এটা মুখস্থ রাখা লাগবে কিন্তু। কারমান লাইন এটা আমরা আগে কখনো পড়ি নাই, হ্যাঁ? এটা হচ্ছে কারমান লাইন, এটা মনে রাখতে হবে। হুম। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে 8 নম্বর পৃষ্ঠা। এভারেস্ট শৃঙ্গের তিব্বতী ও চীনা নাম কি কি? এভারেস্ট শৃঙ্গের নাম, আগে এভারেস্টের শৃঙ্গের নাম কি সেটা আগে বলো। এভারেস্টের শৃঙ্গের নাম আমাদের মনে আছে, আমরা পড়ছিলাম না, যে এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট কি? মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট বলে না? মাউন্ট এভারেস্ট না মাউন্ট এভারেস্ট, এরকম কিছু একটা। হুম। এটা ছিল কোনটা, কোন এলাকায়? ওটা সম্ভবত ছিল হচ্ছে ভারত এবং নেপালের অংশের যেটা। হুম। এখন তোমাকে শুধু ভারত এবং নেপালের অংশের পড়লে তো হবে না, এখন দেখো কোশ্চিনের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। এখন তোমাকে তিব্বতী অংশেরটাও মনে রাখতে হবে। তিব্বতী ও চীনা নাম কি কি? দেখো, তিব্বতও কিন্তু চীনের মধ্যেই, তারপর আবার তিব্বত তোমাকে আলাদাভাবে পড়তে হবে, চীন তোমাকে আলাদাভাবে পড়তে হবে। হ্যাঁ, এই জন্য এটা গুরুত্বপূর্ণ। তাহলে চোমোলাংমা ও কোমোলাংমা, এটা এটা মনে তাহলে এটার থাকবে। উত্তরটা হচ্ছে চোমোলাংমা। চোমোলাংমা, চোমোলাংমা হচ্ছে তিব্বতী। চোমোলাংমা হচ্ছে তিব্বতী, আর কোমোলাংমা হচ্ছে চীনা। এটা মনে থাকবে হলেও এটা 99% এটার উত্তর পারে নাই আমার ধারণা, কারণ এটা তেমন কোনো বইয়ে ছিল না, MP3-তেও ছিল না, অন্যগুলাতেও ছিল না। না না না, এগুলো বুঝছো? তো হলো, এটা মনে আছে কেমনে মনে আছে? কোশ্চেন তো আমরা পরীক্ষা দিলাম না, পরীক্ষার পরে কোশ্চেন দেখে তো তারপরে মনে আছে। হ্যাঁ হ্যাঁ স্যারও হ্যাঁ বলছিল তখন। হ্যাঁ 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 হ্যাঁ। পরীক্ষা তাহলে দেওয়ার জন্য। চোমোলাংমা ও কোমোলাংমা, চোমোলাংমা কোমোলাংমা এগুলো হচ্ছে তিব্বতী ও চীনা নাম এভারেস্টে। চীনা নাম। আচ্ছা, তাহলে এইটা আগে পড়ি, যে সেটা হচ্ছে ব্যাখ্যা। মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট আমরা কিন্তু জানতাম যে এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গের নাম একটাই, সেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট, তাই না? এবং এটা হচ্ছে, এই যে মাউন্ট এভারেস্ট, এটার আবার নেপালি নাম হচ্ছে সাগর মাথা, সাগরী মাথা। সাগর মাথা। তিব্বতী নাম হচ্ছে চমলাংমা, চীনা নাম হচ্ছে কোমলাংমা, মানে একই জিনিস কিন্তু নাম ভিন্ন। সর্বোচ্চ শৃঙ্গ একটাই কিন্তু নাম ভিন্ন। নেপালি নাম কি? সাগর মাথা। তিব্বতী নাম হচ্ছে চমোলাংমা, চীনা নাম হচ্ছে কোমোলংমা ফং। এটা হচ্ছে বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। এই শৃঙ্গটি হিমালয় পর্বতমালায় অবস্থিত। এই প্রশ্নটা কিন্তু এখন কিন্তু ইয়ার নাম চলে আসছে, সর্বোচ্চ পর্বতের নাম কিন্তু চলে আসছে, তাহলে এই প্রশ্নটার উত্তর আর আসবে না। এবার আসবে কোনটা, ঘুরে আসতে পারে, যে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট কোন শৃঙ্গের সর্বোচ্চ, কোন পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ? হিমালয় পর্বতমালা। কথা বুঝতে পারছো? এবার প্রশ্ন যদি আসে ঘুরে আসবে, অথবা এমন আসতে পারে যে সর্বোচ্চ শৃঙ্গ, হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা কত? তখন উচ্চতাটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। উচ্চতা হচ্ছে 8848.86, 8800, বা এভাবে পড়তে পারো, 884886, 884886। বুঝছো? মোবাইল নাম্বারের মতো পড়তে পারো। হুম। 38 8 8 4 8 8 6। হুম, এইটা। আর এইভাবেও আসতে পারে, ফুট আকারে আসতে পারে, 29,031.7 ফুট। 29,031.7 ফুট। মিটারের তুলনায় ফুটটা বেশি গুরুত্বপূর্ণ, এটা মনে রাখো। মিটারের তুলনায় ফুট হিসাবে আসার সম্ভাবনা বেশি, যদি আসে। হুম। 31.7। 29,031.7 ফুট। আচ্ছা, এরপরে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের, ইউএনএফসিসি, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কি একটা কনভেনশন, কি কি পুরোটা নাম আমি ভুলে গেছি ভাই। এই যেখানে নিচে আছে দেখো, ইউএনএফসিসি, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ।
ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, এইটা জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন। এই কনভেনশনের প্রথম কনফারেন্স অফ দ্য পার্টিস, প্রথম কনফারেন্স অফ দ্য পার্টিস, এই কনফারেন্স অফ দ্য পার্টিস এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে কপ। কনফারেন্স অফ দ্য পার্টিস এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে কপ। কোন শহরে অবস্থিত? কোন শহরে অবস্থিত, এটা হচ্ছে প্রশ্ন। হুম, আচ্ছা, আমরা একটু ব্যাখ্যাটা পড়ি। কোন শহরে অবস্থিত? তাহলে ইউএনএফসিসিসি, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘর কাঠামো সনদ। এটা জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ কাঠামো সনদ। এর উদ্যোগে 1995 সাল থেকে প্রতি বছর একটি করে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়, যা জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা কনফারেন্স অব দ্য পার্টিস, সংক্ষেপে কপ নামে পরিচিত। জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন, জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন, কনফারেন্স অব দ্য পার্টিস, সংক্ষেপ নাম হচ্ছে কপ নামে পরিচিত। প্রথম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ এক কোথায় হয়? কপ এক হয় হচ্ছে জার্মানির বার্লিন শহরে। প্রথমটা হয় হচ্ছে জার্মানির বার্লিন শহরে। কিন্তু দেখো, প্রশ্নের উত্তরে কিন্তু কোনো জার্মানির বার্লিন শহর দেওয়াই নেই। কথা কি বুঝতে পারছো? এই জন্য এখানকার কোনোটাই উত্তর হবে না। তাহলে প্রথমটা হয়েছিল কোথায়? জার্মানির বার্লিন শহরে হয়েছিল, জার্মানির বার্লিন শহরে। তাহলে এটা কিন্তু এখানে দেওয়া নাই। হুম, আচ্ছা, প্রথমটা হয়েছিল প্রথম কপ ওয়ান সম্মেলন। এরপরে আমরা পড়ি 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন, কোন জলবায়ু চুক্তির অধীনে সবুজ জলবায়ু তহবিল বা গ্রিন ক্লাইমেট ফান্ড প্রতিষ্ঠা হয়েছিল? গ্রিন ক্লাইমেট ফান্ড প্রতিষ্ঠিত হয়েছিল কোন জলবায়ু চুক্তির অধীনে? তাহলে এটা এখানে বলছে হচ্ছে কোনটা? এখানে বলছে 10-এর ক। ক মানে হচ্ছে কানকুন সম্মেলন, ক্যানকুন চুক্তি, যেটা এই কানকুন চুক্তির মাধ্যমে হয়েছিল। তাহলে কানকুন চুক্তিটা কি, এটা আমাদের একটু পড়তে হবে। তবে জলবায়ু চুক্তির অধীনে, কোন জলবায়ু চুক্তির অধীনে সবুজ জলবায়ু তহবিল, গ্রিন ক্লাইমেট ফান্ড। ফান্ড মানে তো কোনো একটা টাকার ব্যাপার স্যাপার। হ্যাঁ, ক্যানকুন চুক্তিটা কি, এটা এখন আমরা পড়বো। 2010 সালে মেক্সিকোর কানকুন শহরে। তাহলে কোথায়? মেক্সিকোর কানকুন শহর। কোনটা? মেক্সিকোর কানকুন শহরে এটা। হ্যাঁ, তাহলে 2010 সালে মেক্সিকোর কানকুন শহরে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ এ অনুষ্ঠিত, কপ 16 অনুষ্ঠিত হয়। 2010 সালে কিন্তু কপ 16 হয়েছে। 10 সালে কপ 16 হয়েছে। এই অনুষ্ঠানে জিসিএফ, গ্রিন ক্লাইমেট ফান্ড বা সবুজ জলবায়ু তহবিল গঠিত হয়। দক্ষিণ কোরিয়ার ইনচনে এর মূল কেন্দ্র অবস্থিত। দক্ষিণ কোরিয়ার ইনচন, দক্ষিণ কোরিয়ার ইনচন। কিন্তু বলতে পারবো দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম কি? দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল নাকি? হ্যাঁ, দক্ষিণ কোরিয়ার রাজধানী হচ্ছে সিওল। তাহলে বলো উত্তর কোরিয়ার রাজধানী কি? পারবো না। উত্তর কোরিয়ার রাজধানী হচ্ছে পিয়ংইয়ং। নাম শুনছো? পিয়ংইয়ং, ও, আমরা এটা তো পড়ছিলাম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই যে, আচ্ছা। হ্যাঁ, পিয়ংইয়ং। পিয়ংইয়ং হচ্ছে উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়া হচ্ছে সিওল। ওকে। কিন্তু এই যে এখানে কোনটা হয়েছিল? দক্ষিণ কোরিয়ার ইনচন হচ্ছে এই মূল কেন্দ্র কিসের? এই যে জিসিএফ, গ্রিন ক্লাইমেট ফান্ডের মূল কেন্দ্র হচ্ছে দক্ষিণ কোরিয়ার ইনচনে। শিল্পোন্নত দেশসমূহের নিকট থেকে তহবিল সংগ্রহ করে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ প্রদানের উদ্দেশ্যে এই তহবিলটা গঠন করা হয়। হ্যাঁ, এই তহবিলের একটা নির্দিষ্ট অংশ বাংলাদেশকেও দেয়া হয়। এটা কি জানো? কত পার্সেন্ট? এটা আগের বইয়ে ছিল, এখানে নাই কেন বুঝলাম না। বুঝছো? এই যে ক্লাইমেট চেঞ্জের ফলে বাংলাদেশে কি হয় জানো? বাংলাদেশের এই যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কিন্তু বাড়তেছে। মানে আগামী দেখা যাবে 2050 সালের মধ্যে, আমরা পড়ছিলাম এটা, 2050 সালের মধ্যে উপকূলীয় মানে দক্ষিণবঙ্গের দিকে প্রায় 3.5 কোটি মানুষ এই জলবায়ু পরিবর্তনের ফলে বেকার হয়ে পড়বে, বা তারা তাদের ভূমি হারাবে, তাদের কর্মসংস্থান হারাবে। 3.5 কোটি মানুষ 2050 সালের মধ্যে, এটা আমরা বইয়ে পড়ছিলাম। এটা এখানে দেয়নি, আমরা যখন ভিতরে বিস্তারিত পড়বো তখন পাবো হয়তো। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে তাহলে 10 নম্বর প্রশ্ন গেল। 11 নম্বর প্রশ্ন, কি কনভেনশন? দেখো, ড্যাশ কনভেনশন বিপজ্জনক বর্জ্যের আন্তঃসীমান্ত পরিবহন নিয়ন্ত্রণ করে। আন্তঃসীমান্ত পরিবহন মানে কি? মানে দুইটা দেশের মধ্যের যে সীমান্ত, সেই সীমান্ত দিয়ে এই বর্জ্যগুলো আমরা আদান প্রদান করতে পারবো না, এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যেতে পারবো না। এটাকে নিয়ন্ত্রণ করতেছে কোন কনভেনশনের মাধ্যমে? এটা আমরা পড়বো। দেখো ব্যাখ্যা কি,
সালের 22 মার্চ সুইজারল্যান্ডের বাসেল শহরে কি হয়েছে, ঝুঁকিপূর্ণ বর্জ্যের আন্তঃরাষ্ট্রীয় চলাচল ও অপসারণ সংক্রান্ত বাসেল কনভেনশন গৃহীত হয়। তাহলে কোন কনভেনশনের মাধ্যমে আন্তঃসীমান্ত পরিবহন নিয়ন্ত্রণ হয়? বাসেল কনভেনশনের মাধ্যমে। বাসেল কনভেনশন। হুম, আচ্ছা। জলবায়ু কূটনীতিতে কমন, বলো। হ্যাঁ, আর দুইটা শেষ করি 50 BCS এর কোশ্চেন গুলাকে শেষ করলে তারপরে বলো। 12 নম্বর প্রশ্ন, 12। জলবায়ু কূটনীতিতে কমন বা ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটি সিবিডিআর নীতি প্রথম কোথায় স্বীকৃত হয়েছিল? ভাই এগুলা তুমি আগে থেকে পড়া না থাকলে জীবনেও পারবা না, প্রশ্ন বুঝবাই না কেউ প্রশ্ন করছে, জিনিসটা কি বুঝছো? এগুলা যদি কেউ না পড়ে, অনেকে মনে করে না যে আমি 2 মাস পরে বিসিএস কমপ্লিট করব, 3 মাস পরে আমার বিসিএস হয়ে যাবে, কোনোদিন হবে না এগুলো যদি আগে থেকে কারো না পড়া থাকে, কোনোদিনই সম্ভব না। দেখো এগুলো পড়তে লাগলে দাঁত ভেঙে যাবে। দেখো, কমন বা ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটি সিবিডিআর, এটা আমরা জীবনে পড়ছি? বলো, আমরা তো পরীক্ষা দিলাম একবার দুবার, বলো। পড়ি নাই। সিবিডিআর নীতি প্রথম কোথায় স্বীকৃত হয়েছিল? তাহলে সিবিডিআর নীতি প্রথম স্বীকৃত হয়েছিল রিউ ঘোষণাতে। রিউটা কি? রিউ হচ্ছে রিউ ডি জেনেরো। রিউ ডি জেনেরো হচ্ছে ব্রাজিলের কি রাজধানীর নাম কি? ব্রাজিলের রাজধানীর নাম কি বলো? ব্রাজিলের রাজধানীর নাম তো কি হবে? রিও। ব্রাজিলের রাজধানী রিও। রিওই হবে। একটা কার্টুন দেখেছিলাম না, রিও। রিওই হবে। রিও ডি জেনেইরো। ব্রাজিলের ক্যাপিটাল, রাজধানীর নাম হচ্ছে ব্রাসিলিয়া। বুঝছো? ব্রাসিলিয়া। হ্যাঁ, ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া। রিও ডি জেনেইরো একটা শহর আর কি। হ্যাঁ, রিও ডি জেনেরো একটা শহর। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই রিউ ঘোষণার মাধ্যমে কি হয়েছিল? কোন নীতি? সিবিআরডি নীতি বা জলবায়ু কূটনীতিক নীতি। হ্যাঁ, এটা আমরা কোথায় পড়বো? দেখো এখানে নিচে লেখা আছে সিবিআরডি, ব্যাখ্যাতে আছে নীতিটি 1992 সালে ব্রাজিলের রিউ ডি জেনেরো, এটা হচ্ছে পুরাটা শহরের নাম হচ্ছে রিউ ডি জেনেরো। হ্যাঁ, এখানে অনুষ্ঠিত হয় প্রথম ধরিত্রী সম্মেলন এখানে অনুষ্ঠিত হয়। এইখানে গৃহীত হয় হচ্ছে রিউ ঘোষণাপত্র। রিউ ঘোষণাপত্রটা এখানেই গৃহীত হয়, প্রথম স্বীকৃত হয়। এই নীতির মূল কথা কি? মূল কথা হচ্ছে কমন রেসপন্সিবিলিটিস হচ্ছে পৃথিবী রক্ষা করার দায়িত্ব সব দেশের। আর ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটি মানে সবার একই দায়িত্ব, যে পৃথিবী রক্ষা করার দায়িত্ব সবার, আর প্রত্যেকের কিছু আলাদা আলাদা দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো এখন ভাগ হয়ে গেছে। যেমন, যেহেতু উন্নত দেশগুলোতে শিল্পোন্নয়নের মাধ্যমে অতীতে বেশি দূষণ ঘটিয়েছে এবং তাদের সম্পদও বেশি, তাই জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তাদের দায়িত্ব উন্নয়নশীল দেশগুলোর তুলনায় বেশি হওয়া উচিত। ব্যাপারটাকে বুঝছো কিনা? দেশগুলো শিল্পের মাধ্যমে বেশি দূষণ হচ্ছে এবং তাদের সম্পদ বেশি, তাই জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তাদের দায়িত্ব উন্নয়নশীল দেশগুলোর তুলনায় বেশি হওয়া উচিত। হ্যাঁ, তারা বেশি মানে হ্যাঁ, দূষণ তাহলে করছে ধরো তাদের দায়িত্ব যাদের বেশি হবে। শিল্পোন্নত দেশ মানে কি? যেই দেশগুলোতে শিল্প কলকারখানা বেশি, তাহলে যাদের শিল্প কলকারখানা বেশি ছিল তারা শিল্পতে বেশি উন্নত হয়েছে। কলকারখানা বেশি থাকার ফলে সেই কলকারখানা থেকে বেশি ধোঁয়া অপসারিত হয়েছে, বেশি বর্জ্য অপসারিত হয়েছে, সেই ধোঁয়া সেই বর্জ্য বেশি পরিবেশ দূষণ করছে। যাদের শিল্পই নাই, যেই দেশগুলোর শিল্পই নাই বা খুব কম শিল্প আছে, তারা তো বেশি ধোঁয়া দিয়ে তো পরিবেশ ক্ষতি করতে পারেনি, তারা বেশি বর্জ্য দিয়ে তো পরিবেশ ক্ষতি করতে পারেনি। কিন্তু বজ্র দিয়ে, এরকম শিল্প দিয়ে কারা দুনিয়াকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে? সেই দেশগুলার কাজ হচ্ছে এই জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বেশি কাজ করার দায়িত্ব। এটা হচ্ছে ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটি। যে যত বেশি পরিবেশের ক্ষতি করছে তাকে তত বেশি দায়িত্ব নিতে হবে, এটা হচ্ছে সহজ কথা। যে পরিবেশের ক্ষতি কম করেছে তার দায়িত্ব কম, শেষ। 13 নম্বর প্রশ্ন। কিন্তু ভাই দেখো, এই যেগুলো আমরা পড়তেছি, প্রশ্নগুলো কিন্তু কঠিন আছে। আমরা যে ভূগোল পড়তেছি, আমি তো মনে করছিলাম আগে কিন্তু একটা সময় ছিল ভূগোলের কোশ্চেন গুলো অনেক সহজ ছিল। হ্যাঁ, এখন কিন্তু ভূগোলের কোশ্চেন গুলো এত সহজ নাই, এখন কিন্তু ক্রিটিক্যাল কোশ্চেন করে ফেলছে। হ্যাঁ, এই যে দেখো, প্রত্যয়ন বায়ু, 13 নম্বর প্রশ্ন। প্রত্যয়ন বায়ু হচ্ছে উত্তর গোলার্ধের কোন দিকে এবং দক্ষিণ গোলার্ধের কোন দিকে যায়? প্রত্যয়ন বা এটা জিনিসটাই তো বুঝি নাই। এখন প্রত্যয়ন বায়ু যে জীবনে পড়ে নাই সে বুঝবে কেমনে যে হোয়াট ইজ প্রত্যয়ন বায়ু? হ্যাঁ,
প্রত্যয়ন বায়ু হচ্ছে দক্ষিণ পশ্চিম ড্যাশ দিক দিকে, থেকে ড্যাশ দিকে উত্তর প্রবাহিত গোলার্ধের হয়। দক্ষিণ দিকে, দক্ষিণ পশ্চিমে, এবং উত্তর গোলার্ধের দক্ষিণ পশ্চিম দক্ষিণ দিক থেকে পশ্চিম উত্তর পূর্ব দিকে দিক থেকে বর্ষিত হয়। উত্তর পূর্ব, দক্ষিণ পশ্চিম থেকে দক্ষিণ উত্তর পূর্ব। পশ্চিম দিক থেকে উত্তর। বাংলাদেশকে যদি তুমি ধরো একটা দক্ষিণ গোলার্ধ, ধরো বাংলাদেশটাকে তুমি দক্ষিণ গোলার্ধ যদি মনে করো, তাহলে পশ্চিম দিক বাংলাদেশের কোন থেকে দিক থেকে উত্তর কোন দিকে পূর্ব। যায় তাহলে তুমি ব্যাপারটা বুঝতে পারবা। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে আছে কোনটা, দক্ষিণ মানে হচ্ছে বঙ্গোপসাগরের দিকে, এবং পশ্চিম, পশ্চিম মানে হচ্ছে সাতক্ষীরা। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের জেলার নাম হচ্ছে, কোনাতে যে জেলা আছে তার নাম হচ্ছে সাতক্ষীরা। হ্যাঁ, তো বাংলাদেশের সাতক্ষীরা থেকে শুরু করে উত্তর পূর্বের জেলা হচ্ছে সিলেট। মানে উত্তর মানে উপরে এবং পূর্ব মানে ডান দিকে। বুঝতে পারছো? তাহলে বাংলাদেশের ম্যাপটাকে তুমি যদি একটা উত্তর গোলার্ধ ধরো, তাহলে বাংলাদেশে এই যে বায়ু, প্রত্যয়ন বায়ু, এটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে? সাতক্ষীরা থেকে সিলেটের দিকে প্রবাহিত হবে। যা বলছি কিছুটা বুঝতে এটা পারছো? বলে আজকে মাথা লাগে গেছে, আজকে শেষ করা। আমি তো জানি প্রথম দিন বেশি পড়া যায় না, তাও 40 মিনিট হয়ে গেছে অলরেডি পড়া। সমস্যা নেই, তাহলে এতটুকু আমরা 40 অন্তত মিনিটে পড়ে 2 রাখি। পৃষ্ঠা পড়লাম। 40 মিনিটে 2 পৃষ্ঠা। আচ্ছা, এতটুকু আমরা তাহলে পড়ি, কি কি ব্যাখ্যাটা, এটা ব্যাখ্যাটা পড়ি শেষ, ব্যাখ্যাটা পড়ি আগে। কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে অয়ন বায়ু ব্যতীত আরো দুইটি বায়ু প্রবাহ মেরু বৃত্ত নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। উত্তর গোলার্ধে এটি দক্ষিণ পশ্চিম দিক থেকে এবং দক্ষিণ গোলার্ধে উত্তর পশ্চিম দিক বলয়ের থেকে দিক প্রবাহিত থেকে হয়। প্রবাহিত হয় এ উত্তর বায়ুকে গোলার্ধের দিকে। পশ্চিমা বায়ু বলে। ভাই এখানে যা লেখা আছে এখান থেকে তুমি কিচ্ছু বুঝবা না। এই বায়ু নিয়ে একটা আলাদা আলোচনা আছে, ওই আলোচনাটা তোমাকে আমি ম্যাপ দেখাই বুঝাই দিব। উত্তর গোলার্ধ কি, দক্ষিণ গোলার্ধ মাথা কি, ঘুরিচ্ছে একটু করে। কোন বাতাস কোন দিকে যায়, কর্কটীয় ও কোন মকরীয় কোন সমুদ্রকে, উচ্চচাপ বলয় সমুদ্রের থেকে। উপর দিয়ে যায়, কোনটা পাহাড়ের উপর দিয়ে যায়, কোনটা অয়ন বায়ু, কোনটা হচ্ছে ইয়ে বায়ু, এগুলো দক্ষিণা বায়ু, কোনটা পশ্চিমা বায়ু। হ্যাঁ, এগুলা সব একটা নির্দিষ্ট ইয়ে আছে, ব্যাখ্যা আছে, ওটা আমি সুন্দর করে বুঝাই দিব নি, তাহলে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা পরে পর্ব এরকম কি কি থাকলো দেখো। উপরে চলে যাও, উপরে চলে যাও, 2 নম্বর পৃষ্ঠা, উপরে চলে যাও। উপরে যায় দেখো 2 নম্বর প্রশ্ন, যেটা 50তম বিসিএস 2 নম্বর প্রশ্ন যেটা। তাহলে এই 2 নম্বর প্রশ্নের আমরা হচ্ছে 2 নম্বর প্রশ্নের যে ব্যাখ্যাটা, 2 নম্বর প্রশ্নের ব্যাখ্যাটা আমরা পরে পড়ব। এখানে যে ছকটা আছে এখান থেকে একটা আলাদা ছক আমরা পড়ব পরে। 3 নম্বর প্রশ্ন যেটা, 3 নম্বর প্রশ্নের যে ব্যাখ্যাগুলো আছে মানে ফসল, এই ধানের ফসলের জাতগুলো, এগুলো আমরা পরে পড়বো। এগুলো আমাদেরকে পরে পড়তে হবে। হুম। তারপরে এই যে বাংলাদেশের দীর্ঘতম নদী, এই পদ্মা নদীর উৎপত্তি হচ্ছে গাঙ্গোত্রী হিমবাহ। শুধু পদ্মা না, আরো 8-10টা নদীর আমাদের উৎপত্তি এবং এদের শেষ হয়েছে কোথায়, এগুলো আমাদেরকে পড়তে হবে। গেল। এরপরে হচ্ছে 7 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডল এবং মহাশূন্যের মধ্যে রেখাটির নাম কি? কারমান লাইন। কারমান লাইন ছাড়াও আরো কিছু এখানে আমরা পড়বো, এই যে ট্রপোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, মেজোস্ফিয়ার, ওগুলো আমরা পড়বো এখানে, হ্যাঁ, পরবর্তীতে। এরপরে হচ্ছে মাউন্ট এভারেস্ট হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ। এটা হচ্ছে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। 8 নম্বর প্রশ্ন, হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট। এটার বিভিন্ন নাম পড়লাম, কিন্তু হিমালয় ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ যেটা আছে K2, তারপরে হচ্ছে তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ যেটা, এগুলো পড়তে হবে। সাথে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতমালার নাম কি, সেটার উচ্চতা কত, এগুলো আমাদেরকে পড়তে হবে। তারপরে ইউএনএফসিসি, ইউএন এর যতগুলো আছে সবগুলোকে ধরে ধরে পড়তে হবে। ইউএন এর যতগুলো আছে সবগুলোকে ধরে ধরে না পড়লে এগুলো প্রশ্নের উত্তর কোনোদিন পারা যাবে না। চুক্তি, জলবায়ু চুক্তি, তারপরে ইয়ার চুক্তি, যতগুলো চুক্তি আছে সেই চুক্তিগুলাকে এক জায়গায় পড়তে হবে। জলবায়ু নিয়ে যত চুক্তি আছে, ইয়া নিয়ে যত চুক্তি আছে, সবগুলোকে এক জায়গায় পড়লে তখন আমরা এই সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবো। আর 13 নম্বর প্রশ্ন যেটা পড়লাম, সেই 13 নম্বর প্রশ্নের হচ্ছে এই যে কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয়, এগুলো থেকে পশ্চিমা বায়ু, অয়ন বায়ু, তারপরে হচ্ছে আরেকটা বায়ু আছে ওইটা, এরকম 3-4 ধরনের যে বায়ুগুলো আছে সব বায়ুগুলো আমরা একসাথে পড়বো ইনশাল্লাহ ভবিষ্যতে। আপাতত আজকের মতো এ পর্যন্তই। হয়তো মাথা ঘুরতেছে যেহেতু এখন বাজে রাত 1:37 প্রায়। সুতরাং আজকে পড়া এ পর্যন্তই থাক। এরপরে আমরা কালকে থেকে শুরু করব। কখন, কালকে কখন বসবা সেটা বলো আগে। সন্ধ্যার দিকে। সন্ধ্যায় যখনই বসো, আগে আমরা কালকে বসে কিন্তু 47 বিসিএস এর প্রশ্ন উত্তর গুলা শেষ করব। শেষ করার পরে ভূগোল ধরবো, বুঝছো? আবার 40 থেকে 45 মিনিট লাগবে এই এই আরেকটা, এত লাগবে না, হয়তো 30 মিনিট লাগবে। এবার 47 বিসিএস এর প্রশ্নগুলো, ভূগোলের প্রশ্নগুলো আগে পড়ে ফেলবো। পড়ার পরে তারপরে আমরা ভূগোলের যে মেন পড়াশোনা MP3 বই থেকে, সেটা আমরা পড়া শুরু করে দেব। বুঝতে পারছো? ঠিক আছে, আমাকে জানাও কয়টা থেকে বসবা।
আর এগুলো আমার কি বুঝে বুঝে করা লাগবে? বুঝে হ্যাঁ, না বুঝে তো বুঝে পড়লে হবে না তো। ভাই, না বুঝে পড়লে ভাই এগুলো ভূগোলের প্রশ্নের উত্তর দিতে পারবে না। তুমি দেখো না, এই 13টা প্রশ্ন, এই যে উপরে যে 13টা প্রশ্নের মধ্যে তুমি কয়টা পারতা আগে থেকে, তোমার জানা ছিল কয়টা? আমার ধারণা সর্বোচ্চ 5 থেকে 6টা তুমি পারতা, এর বেশি কোনো অবস্থায় পারবে না। 13টার মধ্যে 7টা প্রশ্নের উত্তর দিয়ে আসলে ভাই তোমার বিসিএস হবে না, এটা মনে রাখতে হবে। ভূগোলের 13টা প্রশ্ন বা 15টা প্রশ্নের মধ্যে অন্তত 10টার উত্তর দিয়ে আসতে হবে। বুঝছো? আর যদি এবার মনে হয় 10টা করে করছে, ভূগোলের নাম্বার মনে হয় কমায় দিয়েছে। যদি 10 করে থাকে, এবার 10-এর মধ্যে তোমাকে মিনিমাম 7টা অ্যান্সার দিতে হবে, মিনিমাম 7টা অ্যান্সার দিতে হবে। বুঝছো? মানে পারতে হবে। যতগুলা হুম, ম্যাথ, তারপরে কি বুঝছো? কি সব। এগুলো কোনো ব্যাপার না, এগুলো তো সহজ, ম্যাপ ট্যাপ এগুলো সহজ, এগুলো কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে ওই একই ধরনের কাছাকাছি ধরনের নাম যেগুলা, এগুলো মনে রাখা কঠিন। একই ধরনের কাছাকাছি ধরনের কিছু নাম আছে, ওগুলো মনে রাখা কঠিন। এই যেমন ধরো হচ্ছে পদ্মা নদীর উপনদী কোনটা, শাখা নদী কোনটা, যমুনা নদীর উপনদী কোনটা, শাখা নদী কোনটা, এ ধানের ফসলের জাত কোনটা কোনটা, গমের কোনটা কোনটা, ভুট্টার কোনটা কোনটা, এগুলো অনেক সময় উল্টা উল্টা হয়। এগুলো মনে রাখা কঠিন। মানে এগুলা কি, এগুলো তুমি পড়লা মুখস্থ করলা, হ্যাঁ একদিনে খুব সহজ মনে হচ্ছে, 5 দিন পরে আবার ভুলে যাবা। 5 দিন পরে আবার রিভিশন না দিলে আবার ভুলে যাবা, আবার তখন নতুন করে মুখস্থ করা লাগবে। বইটা তো দেখছে সুটটা না মনে হয়। তো বুঝছো? ঠিক আছে, নাও আজকের মতো এই পর্যন্তই পড়াশোনা। হ্যাঁ, তাহলে ভূগোলের তাহলে আজকে আমাদের শুরু হলো ইনশাল্লাহ। আজকে কত তারপরে তারিখ? আমাদের 10 পৃষ্ঠা পড়াতে হবে। আজকে হচ্ছে আমাদের 10 পৃষ্ঠা 70 90 তো 9 তারিখ।